আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আছি ভাই, কোনো ফিডব্যাক দিতে পারতেছি না, এজন্য দুঃখিত। তো ক্লাস শুনতেছি আমরা। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এমনি শুনবেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছি। না, এরপর থেকে ওই শোনার ক্লাসই করতে হবে। স্ক্রিন টিস্ক্রিন বন্ধ করে দেব। বেলাল ভাই অফিসে এখন? এখন বের হবো। ও, বুঝতে পারছি। আচ্ছা, গতদিন আমরা পড়া শুরু করছিলাম, পরে প্রবলেম হওয়ার কারণে আমরা আর কন্টিনিউ করতে পারিনি। এখানে প্রথমে পড়বো হচ্ছে ভ্যালু সরবরাহ প্রক্রিয়া, ভ্যালু চেইন এবং মৌলিক সামর্থ্য কি, তিনটা জিনিস পড়বো। ভ্যালু সরবরাহ প্রক্রিয়া, দেখেন, ভ্যালু সরবরাহ প্রক্রিয়া হলো এমন একটি ধারাবাহিক বিপণন কার্যক্রম যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান ভোক্তার চাহিদা, পছন্দ, প্রত্যাশার ভিত্তিতে উপযুক্ত পণ্য বা সেবা নির্বাচন, উন্নয়ন, মূল্য নির্ধারণ এবং বিতরণের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ভ্যালু পৌঁছে দেয়। ভ্যালু মানে হচ্ছে পণ্যের যে অন্তর্নিহিত মূল্যটা বা উপযোগটা, মানে কাস্টমার একটা কলম কিনে 5 টাকা দিয়ে কলম কিনে 5 টাকার বাইরে যে উপকারটা পাচ্ছে, 5 টাকার উপরে যে উপকারটা পাচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে ভ্যালু। আর এই ভ্যালুটা বর্তমানে বিপণন ব্যবস্থাপনাটা হচ্ছে ভ্যালু সরবরাহ প্রক্রিয়া, মানে পুরো বিপণনের উদ্দেশ্যটা হচ্ছে কাস্টমারকে ভ্যালু সরবরাহ করা বা ভ্যালু সৃষ্টি করা। ঠিক আছে, তার মানে ভ্যালু সরবরাহ প্রক্রিয়া, আমরা কিন্তু এটা ভ্যালু সরবরাহ কাকে বলে সেটা না, শুধু একটা পুরো প্রক্রিয়া পড়বো। প্রশ্নটা কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে। দেখেন, ভ্যালু সরবরাহের 4টা ধাপ। একটা হচ্ছে ভ্যালু নির্বাচন, একটা হচ্ছে ভ্যালু প্রদান, একটা হচ্ছে ভ্যালু যোগাযোগ। সরি, তিনটা তিনটা ধাপ। দেখেন, আমরা চাইলে এই চিত্রটা দিতে পারবো। চিত্রের মধ্যে ভ্যালু নির্বাচন হচ্ছে এতটুকু, ভ্যালু প্রদানের মধ্যে কি কি আছে, আর ভ্যালু নির্বাচনের মধ্যে কি কি আছে দেখেন, ক্রেতা বিভাজন, বাজার বিভাজন, ভ্যালু অবস্থান তৈরি। আর ভ্যালু প্রদানের মধ্যে আছে পণ্য উন্নয়ন, সেবা উন্নয়ন, মূল্য নির্ধারণ, উৎস তৈরি, বন্টন। আর ভ্যালু যোগাযোগের মধ্যে আছে কর্মী, বিক্রয় প্রসার, বিজ্ঞাপন। এগুলো আমরা কতদিন পড়ছিলাম, ঠিক আছে। এই জন্য একটু পরে চলে যাচ্ছি। দেখেন, ভ্যালু নির্বাচনটা এই তিনটা আলোচনা, ভ্যালু প্রদানটাও এগুলো, আর ভ্যালু যোগাযোগটাও এইটা, ঠিক আছে। এই তিনটা ধাপ মিলে গঠিত হয় ভ্যালু সরবরাহ প্রক্রিয়া, যা আধুনিক বিপণনের একটি কেন্দ্রীয় স্তম্ভ। এটি শুধু পণ্য বা সেবা সরবরাহ নয়, ভোক্তার মনের গভীরে পৌঁছে তাদের সন্তুষ্ট অর্জনের একটি সুপরিকল্পিত প্রক্রিয়াটাই হচ্ছে ভ্যালু সরবরাহ প্রক্রিয়া। ঠিক আছে, গতদিন আমরা পড়ছিলাম, গত ভিডিওটা দেখবেন। আচ্ছা, এরপর এই প্রশ্নটা বোধহয় শুরু করে পারি নেই। দেখেন, ভ্যালু চেইনটা কি। ভ্যালু চেইন, ভ্যালু চেইন হলো এমন একটি কৌশলগত কাঠামো যা কোনো প্রতিষ্ঠানে পণ্য বা সেবার উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়ায়, চেইন মানে তো আমরা বুঝলাম, যদি আমরা সাপ্লাই চেইন ধরি তাহলে একটা কোম্পানিতে যে কাঁচামাল আসতেছে, তারপরে সেটা প্রোডাকশন হওয়ার পরে ওই উৎপাদিত পণ্যগুলো আবার বাজারে যাচ্ছে, এটা হচ্ছে চেইন। ঠিক আছে, ভ্যালু চেইনটা হচ্ছে সাপ্লাই চেইনের প্রতিটি ধাপে ধাপে, যদি প্রোডাকশন থেকে শুরু করে আবার কাস্টমার কাছে যাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে যদি ভ্যালু সরবরাহ হয় বা ভ্যালু যোগ হয়, ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে ভ্যালু চেইন। আমরা পড়ি কি আছে, দেখেন, ভ্যালু চেইন হলো এমন একটি কৌশলগত কাঠামো যা কোনো প্রতিষ্ঠানে পণ্য বা সেবার উৎপাদন, সরবরাহ প্রক্রিয়ায় সম্পৃক্ত সকল কার্যক্রমকে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করে এবং তা থেকে সর্বোচ্চ ক্রেতা মূল্য বা ভ্যালু তৈরি করার উপায় নির্ধারণ করে। ঠিক আছে, এরপরে দেখেন, মাইকেল পোর্টার। আমরা প্রথমে ভূমিকায় ভ্যালু চেইন কাকে বলে সেটা লিখবো। লেখার পরে মাইকেল পোর্টার কি বলছেন, মাইকেল পোর্টার প্রবর্তিত এই ধারণা, এই ভ্যালু চেইনটা কে প্রবর্তন করছেন, মাইকেল পোর্টার।
মাইকেল পোর্টার প্রবর্তিত এই ধারণায় একটি প্রতিষ্ঠানের কার্যক্রম দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাথমিক কার্যক্রম, একটা হচ্ছে সহযোগী কার্যক্রম। ঠিক আছে, দেখেন প্রাথমিক কার্যক্রমের মধ্যে কি আছে আর সহযোগী কার্যক্রমের মধ্যে কি আছে। প্রাথমিক কার্যক্রমের মধ্যে 5টা পয়েন্ট, সহযোগীর মধ্যে 4টা, এক একটা বাক্যে করে, তাহলে শেষ। দেখেন ইনবাউন্ড লজিস্টিক্স অর্থাৎ কাঁচামাল উপকরণ সংগ্রহ, গুদামজাত এবং উৎপাদন স্থলে পরিবহন। উৎপাদন স্থলে আপনার যে প্রোডাক্ট গুলো আসতেছে সেটা হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক্স। ঠিক আছে, কারখানা থেকে প্রস্তুত পণ্য গ্রাহক বা ডিস্ট্রিবিউশনের কারখানে পৌঁছানো, এটা হচ্ছে আউটবাউন্ড। আর আপনি উৎপাদন করার জন্য আপনার প্রতিষ্ঠানে যে কাঁচামালগুলো আনতেছেন সেটা হচ্ছে ইনবাউন্ড। ঠিক আছে, বাইরে থেকে আসা ইনবাউন্ড আর বাইরে যাওয়া ভিতর থেকে আউটবাউন্ড। তাহলে ইনবাউন্ড লজিস্টিক্সটা কি কি? কাঁচামাল উপকরণ সংগ্রহ, গুদামজাত এবং উৎপাদন স্থলে পরিবহন। উৎপাদন স্থল মানে হচ্ছে কোম্পানির ভিতরে। অপারেশনসটা কি? ওই যে ইনবাউন্ড লজিস্টিক যেগুলো আসলো ওগুলো কাঁচামালকে চূড়ান্ত পণ্য বা সেবায় রূপ দেওয়া। ঠিক আছে, আউটবাউন্ড লজিস্টিক্সটা কি? আপনি 1-2 এর পরে 2 এ যে পণ্য উৎপাদন হলো সেটা আপনি গুদামজাত করে রাখতেছেন, রেখে ওখান থেকে আবার ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছেন, এটা হচ্ছে আউটবাউন্ড লজিস্টিক্স। মার্কেটিং এন্ড সেলসটা কি? ভোক্তার ক্রেতা চাহিদা সৃষ্টি এবং তাদেরকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা, এটা মার্কেটিং এন্ড সেলস। আর সার্ভিস কি? পণ্য ক্রয়ের পরে তাদের সহযোগিতা সমর্থন নিশ্চিত করার জন্য তাদের বিক্রয়োত্তর সেবা। ঠিক আছে, এইটা তার মানে দেখেন ভ্যালু চেইনের মাইকেল পোর্টার প্রবর্তিত যে ধারণা তার 2টা অংশ, একটা হচ্ছে প্রাথমিক, সহযোগী কার্যক্রম। প্রাথমিক কার্যক্রমের মধ্যে 5টা, আমরা কিন্তু সহজে বুঝে ফেলছি। এগুলো কিন্তু আমরা কাঠামোটা দেখতে পারলে আমরা লিখতে পারবো, এগুলো আমরা সবাই চাকরি বাকরি করে আমরা এগুলো জানি। সহযোগী কার্যক্রমগুলো কি কি দেখেন? ফার্ম ইনফ্রাস্ট্রাকচার মানে প্রতিষ্ঠানের যে অবকাঠামো সেটা। আর্থিক ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, প্রশাসন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের অবকাঠামো। শুধুমাত্র ভবন, মেশিনারিজ এগুলো না, অন্যান্য সমস্ত পরিকল্পনা, প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা এগুলোও কিন্তু প্রতিষ্ঠানের অবকাঠামোর মধ্যে, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়তেছে। 2 নম্বর আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটা কি? কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন, সেবা। টেকনোলজি ডেভেলপমেন্টের মধ্যে আছে উৎপাদন, বিপণন এবং অন্যান্য কার্যক্রমে প্রযুক্তির প্রয়োগ। আর প্রকিউরমেন্টের মধ্যে রয়েছে কাঁচামাল এবং উপকরণ সংগ্রহ এবং সরবরাহের ব্যবস্থাপনা, মানে কাঁচামাল উপকরণ কেনা টেনা, এগুলো হচ্ছে প্রকিউরমেন্ট। ঠিক আছে, তার মানে সহযোগী কার্যক্রমের মধ্যে আপনি চাইলে ইংরেজ দিতে পারবেন, আর না চাইলে বাংলাটা দিয়ে ব্র্যাকেট ইংরেজিটা দিবেন। ঠিক আছে, ইংরেজিটা থাকলে মনে থাকবে সহজে, বাংলা অনেক সময় মনে থাকে না। সহযোগী কার্যক্রম তাহলে 4টা, বুঝতে পারছেন? এটা কিন্তু একটা একটা কাঠামোর মধ্যে আছে। দেখেন প্রথমে ভ্যালু চেইনের সংজ্ঞা দিবেন, মাইকেল পোর্টার 2 ভাগে ভাগ করেছে সেটা লিখবেন, পরে 2 ভাগের এখানে দিবেন 5টা, ওইখানে দিবেন 4টা। উপসংহার, ভ্যালু চেইনের মূল লক্ষ্য হলো প্রতিটি ধাপে ধাপে কার্যকারিতা বিশ্লেষণ করে কৌশলগতভাবে সমন্বয় সাধন করা, যাতে পণ্য বা সেবার মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করা যায় এবং প্রতিযোগিতায় টিকে থাকা যায়। এটি একটি প্রতিষ্ঠানের সামগ্রিক সাফল্যের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। আচ্ছা গেল, তাহলে এই ভ্যালু চেইনটা যদি হয়ে থাকে, এবার আমরা মৌলিক সামর্থ্যটা দেখি। দেখেন মৌলিক সামর্থ্য বলতে বোঝায় একটা ব্যবসা প্রতিষ্ঠানে এমন কিছু অনন্য দক্ষতা, জ্ঞান, প্রযুক্তিগত বিশেষত্ব এবং সাংগঠনিক বৈশিষ্ট্য যা প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতার তুলনায় বিশেষ সুবিধা দেয় এবং দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকতে এবং সম্প্রসারণ ঘটাতে সহায়তা করে। মৌলিক সামর্থ্য মানে কি? মানে যেটা আমার আছে আপনার নাই। ঠিক আছে, মানে এমন কিছু বিশেষায়িত অনন্য দক্ষতা, জ্ঞান, প্রযুক্তিগত বিশেষত্ব যা সাংগঠনিক বৈশিষ্ট্য যা প্রতিষ্ঠানকে মানে আমাকে আপনাদের তুলনায় বিশেষ সুবিধা দিচ্ছে, দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকতে, সম্প্রসারণ ঘটাতে আমাকে সহযোগিতা করতেছে, সেই সামর্থ্যটা হচ্ছে মৌলিক সামর্থ্য। যেমন একটি বাস্তব উদাহরণ, মৌলিক সামর্থ্যের সংজ্ঞাটা আপনি দিলেন, দেবার পরে আপনি বাস্তব উদাহরণ দিবেন। প্রশ্নের মান কখন ভালো হয়, কখন বেশি মার্কস পাওয়া যায়? আপনি যখন প্রশ্নের সুন্দর একটা কাঠামো তৈরি করবেন এবং কাঠামো অনুযায়ী অ্যান্সার করবেন। দেখেন এখানে মৌলিক সামর্থ্যের সংজ্ঞা দেওয়ার পরে যদি আপনি এত সুন্দর করে এই প্রামাণ্য এক্সাম্পল গুলো দেন আর এগুলো যদি আপনি এড়িয়ে যান তাহলে ভালো মার্কস পাবেন না। দেখেন মৌলিক সামর্থ্যটা বুঝতেন সবাই? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেখেন বাস্তব উদাহরণ, অ্যাপল ইনকর্পোরেটেড, এটা একটা ক্লাসিক উদাহরণ। আপনি যদি এই উদাহরণটা দেন তাহলে হয়ে যাবে, কারণ অ্যাপল আমরা সবাই জানি যে এদের স্পেশাল কিছু সামর্থ্য আছে যেটা অন্য কোম্পানির নাই। এইগুলো কি কি দেখি?
এর উদ্ভাবনী দক্ষতা এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে মান সম্পন্ন এবং আকর্ষণীয় ডিজাইন। 3 নম্বর হচ্ছে ক্রেতাদের জন্য সুবিন্যস্ত ইকোসিস্টেম। মানে ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেম সাধারণত আপনার বাস্তুতন্ত্র অর্থাৎ পরিবেশে থাকে, তবে মানে প্রাকৃতিক পরিবেশ এবং জড় পরিবেশের সমন্বয় যেটা, সেটা হচ্ছে ইকোসিস্টেম। এখন এই ইকোসিস্টেম অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে শব্দটা। যেমন আপনি আইফোন, আইপ্যাড, ম্যাক এগুলো যুক্তভাবে কাজ করে। তারা বিভিন্ন আইডিয়া শেয়ার করে, বিভিন্ন বিষয়ে শেয়ার করে। শেয়ার করার মাধ্যমে 3টা প্রোডাক্ট কিন্তু বিশ্বসেরা। এসব মিলিয়ে অ্যাপলের মূল শক্তি গঠিত হয়েছে যা তাদের মৌলিক সামর্থ্য। তার মানে ওই মৌলিক সামর্থ্যটা অন্য কোনো কোম্পানি নাই যা অ্যাপলের আছে। তাদের কি আছে? সুবিন্যস্ত ইকোসিস্টেম আছে, মানে এক সুন্দর একটা সিস্টেম আছে, একসাথে কাজ করে একটা সিস্টেম। মান সম্পন্ন এবং আকর্ষণীয় ডিজাইন তারা পণ্য তৈরি করে। উদ্ভাবনী দক্ষতা এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, এগুলো হচ্ছে অ্যাপলের ক্লাসিক উদাহরণ। ঠিক আছে, বৈশিষ্ট্য। আপনি মৌলিক সামর্থ্য বলতে কি বোঝাচ্ছেন বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝাই দিবেন। ঠিক আছে, এরপরে দেখেন উপসংহারে কি আছে। মৌলিক সামর্থ্য কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সাফল্যের চালিকা শক্তি। এটি এমন দক্ষতা এবং বৈশিষ্ট্যের সমন্বয় যা একটি প্রতিষ্ঠানকে নতুন বাজারে প্রবেশ করতে এবং উচ্চ মূল্যে পণ্য বিক্রি করতে এবং গ্রাহকের সঙ্গে দৃঢ় সম্পর্ক করতে সহায়তা করে, যা প্রতিযোগীরা সহজে কপি করতে পারে না। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা হয়েছে আমাদের সবার। হয়েছে। আচ্ছা ঠিক আছে, চঞ্চলা দি অনেক ধন্যবাদ, অনেকদিন পরে আসলেন। জেবা প্রিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নটা কি? ব্যবসায়িক মিশন এবং কর্পোরেট মিশন কি? জি জি, হ্যাঁ দেখেন, ব্যবসায়ী মিশন, কর্পোরেট মিশন। ব্যবসা বলতে যে কোনো প্রতিষ্ঠানের ব্যবসা, সেটা কর্পোরেটের ব্যবসা হতে পারে, আপনার ব্যবসা হতে পারে, আমার ব্যবসা হতে পারে, ছোট বড় প্রতিষ্ঠানের ব্যবসা হতে পারে, সেটা হচ্ছে ব্যবসায়ী মিশন। ঠিক আছে, বড় কোম্পানিরও ব্যবসায়ী মিশন, কিভাবে ব্যবসা করবে, কিভাবে একটা প্রোডাক্ট বাজারে সেল করবে, এটা। আর কর্পোরেট শব্দ দ্বারা তো আমরা বুঝতে পারলাম যে বৃহত্তর কোনো প্রতিষ্ঠান বা একটা গ্রুপ অফ কোম্পানি, ঠিক আছে, বা এমন একটা সংস্থা যা মানে একটা পৃথক একক সত্তা হিসাবে সে পরিচালিত হয়। ঠিক আছে, শেয়ার বাজারে তার শেয়ার আছে। ঠিক আছে, বিভিন্ন ফার্ম সংস্থার সমন্বয়ে বড় কোনো প্রতিষ্ঠান হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান। তাহলে এই প্রতিষ্ঠানের লক্ষ্য আর মিশন আর ব্যবসায়িক মিশন দুটো একটু আলাদা। ঠিক আছে, আমরা একটু দেখি কি আছে। দেখেন, ব্যবসায়িক মিশন। ব্যবসায় মিশন হলো একটি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য, নীতিমালা এবং গ্রাহককে কিভাবে মূল্য দেওয়া হবে। মূল্য মানে ভ্যালু। এই ভ্যালু মানে কিন্তু 2 টাকা 5 টাকা না, এটা হচ্ছে তার কাস্টমারের কলম থেকে যেটা পাবে, লিখতে পারবে, ভালো দাগ হবে, ভালো লেখা যাবে, এটা। কিভাবে কাস্টমারকে এই প্রোডাক্ট ভালোভাবে একটা মূল্যবান প্রোডাক্ট দেওয়া যায় বা তার ভ্যালু সৃষ্টি করা যায়, এই বিষয়গুলোর স্পষ্ট বিবৃতি। এটি মূলত প্রতিষ্ঠানের অস্তিত্বের কারণ ব্যাখ্যা করে এবং কার্যক্রমের দিক নির্দেশনা দেয়। ঠিক আছে, কি সেটা কি? মানুষের দৈনন্দিন জীবনকে সহজতর করতে উন্নত টেকসই প্রযুক্তি পণ্য সরবরাহ করা। এইটা যদি আপনার মনে করেন আপনার কোম্পানি প্রযুক্তি কোম্পানি, এখন আপনার কোম্পানির মিশনটাই হচ্ছে এই বাক্যটা, মানে আপনি উন্নত এবং টেকসই প্রযুক্তি পণ্য দিতে চান, যেটা সহজে নষ্ট হবে না, যেটা উন্নত। দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য আপনি এই পণ্য প্রযুক্তি পণ্য দিবেন, কিন্তু এই প্রযুক্তি পণ্য আবার কেমন হবে? উন্নত হবে, টেকসই হবে। এটা হচ্ছে আপনার ব্যবসায়িক মিশন। এর মাধ্যমে কি হবে? আপনার প্রোডাক্টটা ভালো সেল হবে, এইটা। নির্দিষ্ট পণ্যটা সেল হবে, প্রযুক্তি পণ্যটা সেল হবে, ফ্রিজটা, রেফ্রিজারেটর, টেলিভিশনটা সেল হইতেছে। ঠিক আছে, এটা। আচ্ছা, ব্যবসায়ী মিশন তাহলে বুঝতে পারলেন। আর কর্পোরেট মিশনটা কি? কর্পোরেট মিশনটা হলো একটা কর্পোরেট সংস্থা বা গ্রুপ অফ কোম্পানিজের সামগ্রিক লক্ষ্য এবং উদ্দেশ্যের প্রকাশকারী বিবৃতি। যেমন একটা গ্রুপ অফ কোম্পানিজ অনেক পণ্য উৎপাদন করতে পারে, সেটা হয়তো মোবাইল ল্যাপটপ তৈরি করতেছে, অথবা আপনার অন্য এই রিলেটেড পণ্য হতে পারে, অথবা কাছাকাছি রিলেটেড অন্য পণ্য হতে পারে, অথবা প্রযুক্তি পণ্যের বাইরেও কিছু হতে পারে, কিন্তু মানুষের সামগ্রিকভাবে প্রয়োজন হয় এরকম অনেক পণ্য তারা তৈরি করতে পারে, গ্রুপ অফ কোম্পানিজ বিভিন্ন। এখন এদের যে প্যারেন্ট অর্গানাইজেশন বা মূল যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটার হেডকোয়ার্টার থেকে যে বিবৃতিটা দিবে, সেটা ওই কোম্পানির সমস্ত পণ্যের, সমস্ত ব্যবসা, সমস্ত কর্মী সমাজ বা ওই কোম্পানির সাথে কোম্পানি যাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের প্রতি তার যে দায় দায়িত্ব, সেটা সে কর্পোরেট মিশনের মাধ্যমে প্রকাশ করবে। ঠিক আছে, আর ব্যবসায়ী মিশনটা কর্পোরেট মিশনের পার্থক্যটা তাহলে বুঝতে পারলেন। এবার পড়ি। কর্পোরেট মিশন হলো একটি কর্পোরেট সংস্থা, স্তরের সংস্থা বা গ্রুপ অফ কোম্পানিদের সামগ্রিক লক্ষ্য এবং উদ্দেশ্য প্রকাশকারী বিবৃতি। এটি মূল প্রতিষ্ঠান তথা
প্যারেন্ট অর্গানাইজেশনের উদ্দেশ্য, কার্যক্ষেত্র, নীতিমালা, দায়িত্ব এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এক্সাম্পলটা কি? আমরা এমন একটি বৈশ্বিক কর্পোরেশন, মানে ওনারা এমন একটি বৈশ্বিক কর্পোরেশন বা মাল্টিন্যাশনাল কর্পোরেশন যা টেকসই উন্নয়নের মাধ্যমে গ্রাহক, কর্মী এবং সমাজকে উন্নত ভবিষ্যৎ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু শুধুমাত্র একটা প্রযুক্তি পণ্যের মাধ্যমে ওরা ভবিষ্যতে নিশ্চিত দেওয়া যায় না, একটা কর্পোরেট সংস্থা অনেক ধরনের পণ্য উৎপাদনের মাধ্যমে, অনেক ধরনের সামাজিক পরিবেশগত দায়িত্ব পালনের মাধ্যমে তারা একটা ভবিষ্যৎ উপহার দিতে পারে। কাজে কর্পোরেট মিশনের বিবৃতিটা আর ব্যবসায়ী মিশনের বিবৃতিটা কিন্তু আলাদা হবে। কর্পোরেট মিশন হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে আপনাকে কিছু উপযোগ দেওয়ার জন্য তারা কথা বলবে, আর কর্পোরেট মিশনটা হচ্ছে আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করা ওদের উদ্দেশ্য, ঠিক আছে। পাশাপাশি ওরা আপনাকে একটা উন্নত জীবন, উন্নত ভবিষ্যৎ, টেকসই সমাজ, টেকসই পরিবেশ দেবার প্রতি প্রতিশ্রুতি দিবে, ঠিক আছে। তাহলে কর্পোরেট মিশন এবং ব্যবসায়ী মিশন কি, এক্সাম্পল সহ লিখলে বেশি মার্কস পাবেন, ঠিক আছে। আশা করি এই দুইটা প্রশ্ন সবার হয়েছে। এবার নেক্সট প্রশ্নটা কি দেখেন, কর্পোরেট হেডকোয়ার্টার কয় ধরনের পরিকল্পনা প্রণয়নের কার্যাবলী সম্পন্ন করে আলোচনা করুন। কর্পোরেট হেডকোয়ার্টার 4 ধরনের পরিকল্পনা। আমরা এই প্রশ্ন পড়ার পরে আর দুটা প্রশ্ন আছে, পরের দুটো ছোট এবং খুব মজার প্রশ্ন। দেখেন 5 নম্বর প্রশ্নটা পড়ি। কর্পোরেট হেডকোয়ার্টার কয় ধরনের পরিকল্পনা প্রণয়নের কাজ করে? এই দেখেন মাত্র 4 ধরনের। আপনাকে খুব বড় করে প্রশ্নটা অনেক বড় পয়েন্টস দিয়ে লিখতে হবে না। কর্পোরেট হেডকোয়ার্টার মানে হচ্ছে ওই যে প্যারেন্ট প্রতিষ্ঠান, যেটা কর্পোরেট প্রতিষ্ঠানের অনেক প্রতিষ্ঠান যাদের, তাদের মাল্টি ডিভিশন যাদের, তাদের বা ডাইভার্সিফাইড কোম্পানি মানে বিভিন্ন বৈচিত্র্যের যে কোম্পানিগুলো, অনেক প্রতিষ্ঠান, অনেক পণ্য, অনেক লাইন, তাদের কোম্পানির যে হেডকোয়ার্টার, সেইটা যে পরিকল্পনাটা করে সেটা কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা এবং সমস্ত তার কোম্পানির মধ্যে যত ইউনিট আছে সবাইকে নিয়ে পরিকল্পনাটা করে, ঠিক আছে। কারণ সে হচ্ছে অনেক কোম্পানির বা অনেক বড় কোম্পানির বিভিন্ন বিভাগের প্রশাসনিক বা কৌশলগত সদর দপ্তর। তার কার্যক্রম পরিচালনা, নিয়ন্ত্রণ, পরিচালনার দায়িত্ব সামগ্রিক দৃষ্টিকোণ থেকে হয়। সাধারণত এটি একটি মাল্টি ডিভিশন বা ডাইভার্সিফাইড কোম্পানির সর্বোচ্চ পরিকল্পনাকারী বা নিয়ন্ত্রণকারী সংস্থা। এবার আমরা দেখব কর্পোরেট হেডকোয়ার্টার 4 ধরনের পরিকল্পনা কি করে পরিকল্পনামূলক কাজ করে। একটা কি, কৌশলগত ব্যবসা ইউনিট নির্ধারণ, এসবিইউ মানে আইডেন্টিফিকেশন অফ স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস। স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস এটা হচ্ছে কি, কৌশলগত ব্যবসা ইউনিট। মানে একটা বড় প্রতিষ্ঠান যদি একদিকে খাদ্য পণ্য তৈরি করে, একদিকে প্রযুক্তি পণ্য তৈরি করে, একদিকে কসমেটিক তৈরি করে, একদিকে হোম কেয়ার প্রোডাক্ট তৈরি করে, তাহলে প্রত্যেকটা, যেমন ইউনিলিভার করে, তাহলে প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা এসবিইউ, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস। তাহলে একটা গেল। 2 নাম্বারটা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন, একটি বড় প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা ডিভিশন থাকে, একে এসবিইউ বলা হয়। এবং প্রত্যেকটা হেডকোয়ার্টার কি করে, ওই ইউনিটগুলোকে নির্ধারণ করে দেয় তার লক্ষ্য উদ্দেশ্য কি হবে। তার মানে এসবিইউ নির্ধারণ করা এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য, তাদের দায়িত্ব নির্ধারণ করে দেওয়া কার কাজ? কর্পোরেট হেডকোয়ার্টারের কাজ। ইউনিলিভারের খাদ্যপণ্য, কসমেটিক, এটা হচ্ছে এক্সাম্পল। এবার 2 নম্বর আছে ব্যবসায়িক প্রবৃদ্ধি কৌশল নির্ধারণ, স্ট্র্যাটেজিক গ্রোথ প্ল্যানিং। কর্পোরেট হেডকোয়ার্টার প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য কোন কোন বাজারে প্রবেশ করবে, ওই যে ব্যবসায়িক বৃদ্ধির কৌশল, তার মানে বিভিন্ন কৌশল ফর্মুলা অ্যাপ্লাই করে সে তার বাজার দখল করার চেষ্টা করবে। মানে ইউনিলিভার কি করে, সব ধরনের পণ্যের মাধ্যমে সে কিন্তু বাজার দখল করে নেওয়ার, বিভিন্ন মোড়ক চেঞ্জ করে, বিভিন্ন প্রোডাক্ট চেঞ্জ করে, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে 12 মাস কাল তার কার্যক্রম চলতে থাকে, এটা তার কৌশল। তার মানে সে কি করে, কোন বাজারে প্রবেশ করবে, কোন পণ্য উন্নয়ন করবে, কিভাবে প্রতিযোগিতা এগিয়ে থাকবে, বিষয়গুলোর উপর সে কৌশল নির্ধারণ করে। আর এখানে আপনি এই কথাটা বলার পরে, প্রথম বাক্যটা দেওয়ার পরে আপনি লিখবেন এই পরিকল্পনায় বিভিন্ন টুলস ব্যবহার করে, অ্যানসপ ম্যাট্রিক্স, বিসিজি ম্যাট্রিক্স, এগুলো সে ব্যবহার করে, ঠিক আছে। অ্যানসপ, বিসিজি এগুলো কি, এগুলো ডিটেলস বিবরণ আমরা এই অধ্যায়ে ব্যাপক আকারে আমরা এই অধ্যায়ে পড়বো, ঠিক আছে। অ্যানসপ একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং টুল, বিসিজিও একটা টুল, ঠিক আছে। বোস্টন কনসাল্টিং গ্রুপ, এটা একটা গ্রুপ, কনসাল্টিং গ্রুপ। এই গ্রুপ যে ফর্মুলাটা বা মডেলটা উদ্ভাবন করছে সেটা হচ্ছে বিসিজি ম্যাট্রিক্স, ঠিক আছে। এগুলো আমরা পরবর্তীতে ডিটেইলস পড়বো। উদাহরণ কি, একটি কর্পোরেশন যদি তার বিদেশি বাজার সম্প্রসারণের কৌশল নেয় তাহলে সেটি কর্পোরেট স্তরে নির্ধারিত হয়। বিদেশি বাজারে পণ্য বিক্রি করা শুরু করবেন, তাহলে সেটা কি আপনার ওই এসবিইউ উপরে যেটা বললাম এই ইউনিট নির্ধারণ করবে নাকি কর্পোরেট হেডকোয়ার্টার নির্ধারণ করবে? তাহলে আপনারা বুঝতে পারছেন 1 আর 2 কি। 3 এবং 4 নাম্বারটা একটু দেখি। দেখেন,
উৎপাদনের বন্টন এবং মূলধনের বিনিয়োগ পরিকল্পনা। উৎপাদনটা কিভাবে বন্টন হবে আর মূলধনের বিনিয়োগ পরিকল্পনা এটা কিন্তু আপনার কর্পোরেট হেডকোয়ার্টার নির্ধারণ করে দিবে। খাদ্য পণ্যের বিনিয়োগ, প্রযুক্তি পণ্যের উৎপাদনকারী যে এসবিইউ আছে তাদের কতটা বিনিয়োগ হবে, তাদের মূলধনটা কি পরিমাণ থাকবে, ঠিক আছে, এটা কিন্তু কর্পোরেট স্তর থেকে নির্ধারিত হয়। এবং প্রতিষ্ঠান যে মুনাফাটা করতেছে কর্পোরেট হেডকোয়ার্টারই সেটা মুনাফাটা কি করবে সেটা নির্ধারণ করে। কোন ডিপার্টমেন্টের জন্য, কোন এসবিইউ এর জন্য কত জনবল, কত প্রযুক্তি, কত অর্থ বরাদ্দ দেবে সেটা কর্পোরেট হেডকোয়ার্টার। তার মানে সম্পদের বন্টন এবং মূলধনের বিনিয়োগ পরিকল্পনা, রিসোর্স অ্যালোকেশন এবং ক্যাপিটাল বাজেটিংটা এই কাজটা কারা করে? কর্পোরেট হেডকোয়ার্টার। তাহলে আপনারা 3টা কাজ বুঝতে পারলেন। 4 নম্বর কাজ কি ছিল? সম্পূর্ণ প্রতিষ্ঠানের তদারকি এবং মূল্যায়ন। প্রতিটি এসবিইউ বা ডিপার্টমেন্ট তাদের লক্ষ্য পূরণে কতটা কার্যকর সেটির মূল্যায়ন এবং তদারকি করা কর্পোরেট হেডকোয়ার্টারের কাজ। এজন্য তারা কি পারফরমেন্স ইন্ডিকেটর কেপিআই, মুনাফা, গ্রাহক সন্তুষ্টি, বাজার দখলের হার ইত্যাদি পরিমাপ করে। প্রতিষ্ঠানের সম্পূর্ণ দেখেন আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের কেপিআই ও হেডকোয়ার্টার কিন্তু তদারকি করে, কারণ একটা করলে আরেকটা না করলে কিন্তু হবে না। গ্রাহকের সন্তুষ্টি, সব পণ্যের গ্রাহকের সন্তুষ্টি, সব পণ্যের বাজার দখলের সবকিছু কাজ, সব এসবিইউ এর লক্ষ্য পূরণ কতটা হচ্ছে সেগুলো সব তদারকি করে হেডকোয়ার্টার। উপসংহার কি? একটি ইউনিটের বিক্রয় অক্ষমতা পূরণ না হলে কর্পোরেট হেডকোয়ার্টার সেই ইউনিটের কৌশল পরিবর্তনের নির্দেশনা দিতে পারে। উদাহরণ, এটার উদাহরণ, ঠিক আছে। দেখেন, সম্পূর্ণ প্রতিষ্ঠান তদারকি মূল্যায়ন। কোনো একটা ডিপার্টমেন্ট যদি কৌশল তার লক্ষ্য টার্গেট পূরণ করতে না পারে তাহলে সেই হেডকোয়ার্টারে কৌশল পরিবর্তনে সে নির্দেশ দিতে পারে সেই ইউনিটের। তার মানে প্রতিষ্ঠানের সম্পূর্ণ তদারকি তার হাতে, কোনো একটা ক্ষুদ্র ইউনিটও তার তদারকির বাইরে না। তাহলে কর্পোরেট হেডকোয়ার্টার 4 ধরনের কাজ করে। 4টা কাজ লিখে দিলে হয়ে যাবে। কর্পোরেট হেডকোয়ার্টার একটি প্রতিষ্ঠানের পরিচালন কাঠামোর হৃদয়স্থান। এটা পরিকল্পনা তৈরি করে না, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কৌশল, সম্পদের ব্যবহার, বাজার পদ্ধতি টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত এরা নিয়ে থাকে। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব বেশি বড় না, আপনি 4টা পয়েন্টস লিখে দিলে হবে। আচ্ছা, তাহলে আমরা আজকে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুব সহজ, একবার বুঝতে পারলে। আপনি না বুঝলে কিন্তু এই প্রশ্নগুলো আপনি লিখতে পারবেন না। এবার দেখেন, এসডব্লিউওটি বিশ্লেষণ কি আর এমওএ কি, এটা যদি পরীক্ষা আসে আপনার যদি পড়া না থাকে তাহলে এটা কোনোভাবে কি এটা ফাইন্ড আউট করা সম্ভব যে কি বলছে, ঠিক না? কাজেই পড়তে হবে। দেখেন, এসডব্লিউওটি বিশ্লেষণের উপাদান। এসডব্লিউওটি বিশ্লেষণ, এসডব্লিউওটি অ্যানালাইসিস হলো একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিকল্পনা টুল। এটা একটা টুল যা কোনো প্রতিষ্ঠান বা ব্যবসার সামর্থ্য, দুর্বলতা, সুযোগ, হুমকি, 4টা জিনিস, সামর্থ্য, দুর্বলতা, সুযোগ, হুমকি পরিচালনা করে তার বর্তমান অবস্থান, ভবিষ্যতের কৌশল নির্ধারণ করে। ভূমিকাটা একবার পড়েন তাহলে এসডব্লিউওটি কি বুঝতে পারবেন। এসডব্লিউওটি হলো একটি কৌশলগত পরিকল্পনা টুল যা কোনো প্রতিষ্ঠানের 4টা জিনিস, সামর্থ্য, দুর্বলতা, সুযোগ, হুমকি, এই 4টাই কিন্তু এসডব্লিউওটি পর্যালোচনা করে বর্তমান অবস্থাটা দেখে আর ভবিষ্যতের কৌশলটা কি তাই দেখে। দেখেন, এসডব্লিউই এর 4টা উপাদান, এসে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস, ঠিক আছে। এই 4টা এসডব্লিউওটি মানে এই 4টা জিনিস যদি প্রতিষ্ঠানে দেখা হয় তাহলে এটাই এই প্রশ্নের উত্তর। হ্যাঁ, দেখেন, স্ট্রেংথ, ব্যবসা বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ইতিবাচক দিকসমূহ যা অন্যদের থেকে তাকে আলাদা সফল হতে সাহায্য করে। যেমন আপনার বিশেষ কিছু পাওয়ার আছে, শক্তি আছে, যে দিকগুলো অন্যদের থেকে আলাদা ভাবে আপনার অবস্থান থাকার কারণে আপনি সুবিধা পাচ্ছেন। সেটা কি? শক্তিশালী ব্র্যান্ড ইমেজ, উচ্চমানের পণ্য বা সেবা, দক্ষ অভিজ্ঞ কর্মী, উন্নত প্রযুক্তির ব্যবহার যেগুলো অন্য কেউ করতে পারতেছে না। এই জন্য আপনার এই স্ট্রেংথ আপনাকে এগিয়ে রাখতেছে। আপনার উইকনেস অবশ্যই আছে, সেটা কি? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সীমাবদ্ধ বা ত্রুটি যা তার কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে বা প্রতিযোগিতায় পিছিয়ে রাখতে পারে। যেমন পর্যাপ্ত মূলধন নাই, সীমিত বিপণন দক্ষতা, পুরনো প্রযুক্তি, অভিজ্ঞতা কম থাকা, এগুলো আপনার দুর্বলতা। অপরচুনিটিস কি? বাহ্যিক পরিবেশের এমন ইতিবাচক দিক, বাইরের পরিবেশে এমন ইতিবাচক দিক আছে বা এমন পরিস্থিতি আছে যা প্রতিষ্ঠান তার সুবিধার্থে কাজে লাগাতে পারে। আছে না? প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম কিছু ইতিবাচক দিক আছে। যেমন নতুন বাজারে প্রবেশের সুযোগ আপনার আছে, প্রযুক্তির উন্নয়ন ঘটানোর সুযোগ আপনার আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে পুরনো মেশিনারিজ দিয়ে দেখি কতদিন চলে, তাহলে তো লাভ আমার। এটা যখনই ভাববেন তখন আপনি সুযোগ কাজে লাগাচ্ছেন না। সরকারি সহায়তার অনুদানের সুযোগ আছে, আপনি পাচ্ছেন না, নিতে পারতেছেন না। গ্রাহক চাহিদা বৃদ্ধির সুযোগ আপনার কাছে অবশ্যই আছে, কিন্তু আপনি পারতেছেন না, কোনো না কোনো ভাবে আপনার দুর্বলতা বা স্ট্রেংথ নাই, এই জন্য। এবার দেখেন, থ্রেটস, বাহ্যিক পরিবেশের উপাদান, নেতিবাচক প্রভাব বা চ্যালেঞ্জ যা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। যেমন নতুন প্রযুক্তির আগমন, অর্থনৈতিক মন্দা, নতুন প্রযুক্তি আসছে মানে আপনি কোলায় পারতেছেন না, প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে পারতেছেন না, অর্থনৈতিক মন্দা, বাজারের অস্থিরতা, প্রযুক্তির পরিবর্তন যা প্রতিষ্ঠানের পণ্যকে পুরনো করে দিতে পারে, প্রাচীন করে দিতে পারে, ঠিক আছে। তার মানে এসডব্লিউওটিটা হচ্ছে এই 4টা জিনিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস। ইংরেজিতে প্রথমে লিখবেন, তাতে আপনার এসডব্লিউটির সাথে মিলবে শব্দগুলো।
এসডব্লিউটি বিশ্লেষণ প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে বিদ্যমান বিভিন্ন প্রভাব মূল্যায়ন করে, কৌশল নির্ধারণে সহায়তা করে, এটি ব্যবসার শক্তি বাড়ানো, দুর্বলতা কমানো, সুযোগ কাজে লাগানো এবং হুমকি মোকাবেলা করা, ওই যে 4টা জিনিস, এগুলো মোকাবেলা করার দিক নির্দেশনা দেয়। এবং এবার এমওএ মুয়া, এটা কি দেখেন, এমওএ কৌশল, এটা হচ্ছে মার্কেটিং অপরচুনিটি অ্যানালাইসিস, মার্কেটিং এর যে সুযোগটা আপনার হাতে আছে সেটা অ্যানালাইসিস করা। এই কৌশল মানে হলো এইটা, ঠিক আছে। এটি হলো একটি কৌশলগত প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার বাহ্যিক পরিবেশের সুযোগগুলো, দেখেন, বাহ্যিক পরিবেশের সুযোগ সমূহ বিশ্লেষণ করবেন, নতুন বাজার চিহ্নিত করবেন, সেগুলো থেকে আপনি মুনাফা নিবেন। এটাই হচ্ছে এমওএ কৌশল। বুঝতে পারছেন? একবারে সহজ জিনিস, আমরা পড়লে লিখতে পারবো। এখন এই এমওএ কৌশলের উদ্দেশ্য পর্ব কি বলছে, এখন আপনি কি বললে পরীক্ষায় 3 মার্কে আসলে আপনি এতটুকু লিখতে পারেন, একটু উদাহরণ দিয়ে লিখতে পারেন। তবে এমওএ কৌশলটা কি, এটা সম্পর্কে যত প্রশ্ন হবে, যদি আপনি সবই পারবেন, যদি আপনাকে এই পুরোটা জানা থাকে, পুরোটা কিন্তু খুব বড় না। দেখেন, কৌশলের প্রধান উদ্দেশ্যটা কি, 5টা লাইন, আর এখানে 5টা প্রশ্ন আছে। এই 5টা প্রশ্ন, এই প্রশ্নটা যদি কাকে বলে আসে 3 মার্কে, তাও এই 5টা প্রশ্ন উত্তর আকাঙ্ক্ষা করে। কেন? কারণ মহাকৌশলের প্রয়োগের 5টা মূল ভিত্তি হচ্ছে এই 5টা প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটা লিখলে বড় প্রশ্ন আকারেও আপনি অ্যান্সার করতে পারবেন। দেখেন, এমওএ কৌশলের 5টি মূল সূত্র, মূল প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন হচ্ছে সুযোগ থেকে প্রাপ্ত সুবিধা অভীষ্ট ক্রেতাদের সাথে সঙ্গতিপূর্ণ কিনা। আপনি যে সুযোগ আপনার আছে, সেই সুযোগ থেকে যে প্রাপ্ত সুবিধা, সেটা অভীষ্ট ক্রেতা মানে যারা আপনার পণ্যটা কিনবে, চকলেট বা একটা কলম, যারা ছাত্র তারা তো কলম কিনবে, তা অভীষ্ট ক্রেতা কারা? ছাত্ররা। এখন আপনার যে সুযোগটা আছে, সেই সুযোগটা এমন একটা মার্কেটে যেখানে কলম নাই, সেখানে আপনি ঢুকবেন, কিন্তু সেখানে কোনো ছাত্র নাই, স্কুল কলেজ নাই, তাহলে ওই সুযোগটা কি আপনার অভীষ্ট ক্রেতাদের সাথে সঙ্গতিপূর্ণ কিনা সেটা দেখতে পারলেন, ঠিক না? 2 নম্বরটা হচ্ছে অভীষ্ট ক্রেতাদের কাছে সুবিধাজনক খরচ ও বন্টন প্রণালীর মাধ্যমে পণ্য পৌঁছানো সম্ভব কিনা। আপনার সরবরাহ চেইন, বিতরণ ব্যবস্থার সক্ষমতা কি ব্যয়বহুল কিনা, অথবা অভীষ্ট ক্রেতারা কি সরাসরি আপনার কাছ থেকে কলম কিনতে পারতেছে কিনা, নাকি তাদের কাছে অনলাইনের মাধ্যমে পৌঁছাতে হয়, না তাদের কাছে তার দুর্গম পথ, মানে এই যে তাদের সুবিধাজনক খরচ এবং বন্টন প্রণালীর মাধ্যমে পৌঁছানো যাচ্ছে কিনা, এইটা একটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর হচ্ছে ক্রেতাদের সুবিধা প্রদানের জন্য প্রয়োজনীয় সম্পদ এবং সামর্থ্য আপনার আছে কিনা। আপনি ক্রেতাদের সুবিধা দিবেন, হ্যাঁ, বাজার দখল করছেন অথবা প্রোডাক্ট উৎপাদন শুরু করছেন, কিন্তু সত্যিকার অর্থে সুবিধা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সম্পদ সামর্থ্য আপনার আছে কিনা। 4 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানকে অন্যান্য প্রকৃত এবং সম্ভাব্য প্রতিযোগীর চেয়ে ভালো সুবিধা প্রদান করতে পারবে। অন্যান্য কলম উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের থেকে ভালো সুবিধা দিতে পারবে কিনা, সেটা প্রশ্ন করেন নিজেকে। 5 নম্বর হচ্ছে সুযোগ থেকে প্রাপ্ত আয় প্রতিষ্ঠানের বিনিয়োগকে ফলপ্রসূ করবে কিনা। সুযোগ থেকে প্রাপ্ত যে আয় আছে, যে আয় পাবেন, সেটা কি প্রতিষ্ঠানের বিনিয়োগ কি বাড়বে সেই আয় থেকে, ঠিক আছে, আরো কি মূলধন জোগাড় হবে আপনার লভ্যাংশ থেকে, এইটা। তাহলে এই 5টা হচ্ছে এমওএ কৌশলের প্রয়োগের 5টা মূল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি পান, তাহলে আপনি এমওএ কৌশলে এগিয়ে আছেন। আর উদ্দেশ্য কি? বাজারের সম্ভাব্য সুযোগ সমূহ শনাক্ত করা, ব্যবসায়ের লক্ষ্য গ্রাহকের চাহিদা প্রয়োজন বোঝা, সুযোগ খোঁজা, যারা লক্ষ্যভুক্ত গ্রাহক মানে আপনার টার্গেটিং এর মধ্যে যারা আছে তাদের চাহিদা এবং প্রয়োজন বোঝা, সুযোগ থেকে কিভাবে লাভবান হবেন, সেই লাভবান হওয়ার জন্য সক্ষমতা আছে কিনা, প্রতিযোগিতামূলক অবস্থান মূল্যায়ন করা, আর নতুন ও বিদ্যমান পণ্য বা সেবা উন্নয়নের মধ্যে বাজারে প্রবেশ বা সংগ্রহ সম্প্রসারণের কৌশল তৈরি করা। এই হলো মূল বিষয়টা, ঠিক আছে, বুঝতে পারছেন? এবার একটা প্রশ্ন আছে, দেখেন, আমি জাস্ট এই প্রশ্নটা বোঝাবো, অনেক বড় প্রশ্ন, এটা আপনারা বুঝবেন। ধরুন আপনি একটি চকলেট কোম্পানির বিপণনকারী, আপনি এই নতুন স্বাদের চকলেট বাজারে চালু করতে চাচ্ছেন, নতুন স্বাদের চকলেটের জন্য আপনি বিপণন পরিকল্পনা তৈরি করেন। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, প্রত্যেক সেমিস্টারে এই প্রশ্ন থাকবে। কিন্তু বিপণন কৌশল, একটা প্রামাণ্য বিপণন কৌশল তৈরি করতে হবে। আপনি বিপণন পরিকল্পনা কি তার একটা সংজ্ঞা দিলেন। বাংলাদেশের বাজারে নতুন স্বাদের চকলেট চালুর জন্য বিপণন পরিকল্পনা, এটা চকলেট না দিয়ে অন্য কিছু দেয়, তাহলে কিন্তু আপনাকে অন্যভাবে লিখতে হবে। এখন 5টা পয়েন্ট, নির্বাহী সার সংক্ষেপ, এক্সিকিউটিভ সামারি, যেটা মানে এক্সিকিউটিভের সম্মুখে আপনি টোটাল একবার এক বাক্যে আপনি একটা পৃষ্ঠায় বা একটা সামারি দিলেন, সেটা। পরিস্থিতি বিশ্লেষণ, 3 নম্বর আছে বিপণন কৌশল, 4 নম্বর আছে বিপণন কার্যপদ্ধতি, 5 নম্বর আছে আর্থিক পরিকল্পনা, 6 নম্বর আছে নিয়ন্ত্রণ। এই 6টা দিলেই আপনার হয়ে যাবে। এই 6টা কি বলেন তো? বিপণন পরিকল্পনা। আপনি চকলেট তৈরি করবেন, আপনি কালকেই চকলেট উৎপাদন শুরু করেন, আপনাকে কিন্তু চকলেটের জন্য বাংলাদেশের বাজারে এই বিপণন পরিকল্পনাই আপনার কাজে লাগবে। এখন এটা বড় না, এটা কিভাবে লিখবেন? যদি আপনার হাতে সময় থাকে, আপনি পুরো একটা বিপণন পরিকল্পনা যদি তৈরি করতে বলছে, পরিকল্পনা তো পরিকল্পনাই, ঠিক আছে, এটা তো পরিকল্পনার মতনই হতে হবে। এটা যা আছে তাই লিখবেন। যদি আপনি না পারেন, যদি অনেক বড় মনে হয়
যেহেতু একটা একটা করে বাক্য, খুব বেশি বড় না, ঠিক আছে। এখানে আপনি তখন কি করবেন, তখন আপনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা প্যারাগ্রাফ দিয়ে আপনি যতদূর কুলায় আপনার এই কথাগুলোকে আপনি একত্রিত করে 6টা প্যারাগ্রাফ আকারে লিখে দিবেন, তাহলে ছোট হয়ে গেল। এখন দেখেন, পরিস্থিতি বিশ্লেষণের মধ্যে আছে আপনি বাজার পরিস্থিতি বিশ্লেষণ করবেন, SWOT বিশ্লেষণ করবেন, আপনার প্রতিযোগী কারা তাদের বিশ্লেষণ করবেন, আপনার পণ্য পর্যালোচনা করবেন, আপনার পণ্য কি আসলেই বাজার দখল করতে পারবে কিনা এটা। আচ্ছা, এরপরে বিপণন কৌশলের মধ্যে কি আছে, মিশন, বিপণন উদ্দেশ্য, অর্থনৈতিক উদ্দেশ্য, অভীষ্ট বাজার, অবস্থান, ঢাকা চট্টগ্রামে বিক্রি করবেন, অভীষ্ট বাজারে আপনার 15 থেকে 40 বছর বয়সী তরুণ মধ্যবয়সীরা চকলেট কিনবে। মানসিকতা, স্বাস্থ্য সচেতনতা, নতুন স্বাদের প্রতি আগ্রহী, এটা স্বাস্থ্য সচেতন কিনা, চকলেট খাওয়া স্বাস্থ্যকর কিনা, সেই স্লোগানটা আপনার মাথায় রাখতে হবে। বাজারে অবস্থান, দেখেন বাজারে আপনি একটা স্লোগান দিয়ে বাজার দখল করবেন, কি সে স্লোগানটা কি? স্লোগানটা হচ্ছে স্বাদে অনন্য, স্বাস্থ্যকর এবং বাংলাদেশি চকলেট। এটা একটা ব্র্যান্ডের স্লোগান হতে পারে। বিপণন কার্য পদ্ধতির মধ্যে কি আছে, পণ্যটা আপনার কত গ্রাম হবে, কেমন প্যাকেজ হবে, মূল্য কয় টাকা হবে, বন্টন গুলো কিভাবে করবেন, যোগাযোগ কিভাবে করবেন কাস্টমারের সাথে, মার্কেটিং কিভাবে করবেন, বিপণন গবেষণাটা, মার্কেটিং রিসার্চটা কিভাবে করবেন, এটা হচ্ছে বিপণন কার্যপদ্ধতির মধ্যে পড়ে। এখন আপনি 6টা পয়েন্টস কিভাবে ছোট করবেন, এই বড়টাকে আপনি ছোট ছোট করে লিখবেন। আর্থিক পরিকল্পনার মধ্যে আছে বিক্রয় পূর্বানুমান, ব্যয় পূর্বানুমান, ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন মানে হচ্ছে একটা আপনি নির্দিষ্ট 6 মাসের মধ্যে আপনি আপনার যে ইয়াটা, মানে যে লাভটা হলো আপনার, সেই লাভ দিয়ে আপনি কি যে খরচ করছিলেন সেটা কি সমান সমান হয়েছে, সেটা হচ্ছে ব্রেক ইভেন। ঠিক আছে, আপনার খরচ এবং আপনার লাভ যখনই উঠে আসলো লাভের মাধ্যমে, তখনই আপনি বুঝলেন ব্রেক ইভেন পয়েন্টে আপনি চলে গেছেন। নিয়ন্ত্রণ কি, নিয়মিত বিক্রয় এবং বাজার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ, মাসিক রিপোর্ট তৈরি, গ্রাহক মতামত ভিত্তিক পণ্য প্রচার, বাজেট এবং খরচ। ঠিক আছে, এই হলো আপনার একটা চকলেটের বিপণন পরিকল্পনা। আচ্ছা, আর কি প্রশ্ন আছে এখানে? আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, ছোট প্রশ্ন, মূল বইয়ের 24 এবং 27। মূল বইয়ের 24 থেকে 27 দেখেন অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আছে সংজ্ঞায়, এগুলো একেবারে ইজি, আমরা জানি। এই সংজ্ঞাগুলো মূল বইয়ের থেকে 24 থেকে 27 পৃষ্ঠাগুলো পড়ে যাবেন। তা আমি আজকে যে এই 24 থেকে 27 পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন ধরে মোট 1 2 3 4 5 6 6টা প্রশ্ন পড়লাম, আর এই 6টা প্রশ্ন মোটামুটি অষ্টম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরো প্রশ্ন আছে, 100% কমন পাইতে গেলে আরো প্রশ্ন পড়তে হবে, তো এই 6টা মোটামুটি ইম্পর্টেন্ট। তো এই পর্যন্ত আমাদের কিন্তু আজকে মার্কেটিং ম্যানেজমেন্ট হয়ে গেল। আমি লাস্টে যে পরিকল্পনা, বিপণন পরিকল্পনা তৈরির যে প্রশ্নটা, এটা ডিটেলস আকারে ভেঙে ভেঙে পড়ালাম না, এটা আপনারা 6টা প্যারাগ্রাফে অথবা যেভাবে বড় পরিকল্পনা সেভাবে আপনারা বুঝে বুঝে লিখবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন অন্য একটা বই ধরবো, সেটা কোনটা হতে পারে। আমাদের কিন্তু ব্যবসায় পরিসংখ্যান পড়লাম, তারপরে কার্য ব্যবস্থাপনা, সরি ব্যবসায় পরিসংখ্যান না, ব্যবসায় হিসাব বিজ্ঞান, তাই না? নামটা ওইটা না, মার্কেটিং অ্যাকাউন্টিং না, নাকি না ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সরি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। আচ্ছা, এরপরে আমরা কার্য ব্যবস্থাপনা পড়লাম, অপারেশনস ম্যানেজমেন্ট পড়লাম, 2টা অধ্যায়। আর এখন আমরা শেষ করলাম হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট, বিপণন ব্যবস্থাপনা। ঠিক আছে, এরপরে আমরা আর একটা বই ধরবো, সেটা যে কোনোটা হইতে পারে। ঠিক আছে, ইনশাল্লাহ আমি আপনাদের জানাই দিব। আপনারা ওই বইটা নিয়েও ইনশাল্লাহ আমরা বাকি 2টা প্রশ্ন পড়বো, বাকি 2টা অধ্যায় শেষ করবো। এইভাবে আমরা সব বই শেষ করার আশা রাখি। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক সময় নিয়ে আমার সাথে থাকলেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা নেক্সট দিন আবার পড়তে বসবো। তো এই পর্যন্তই, ঠিক আছে, আসসালামু আলাইকুম।